ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। যেই তালিকায় সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং নরসিংদী ১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা সহ হেভিওয়েট নেতাদের স্ত্রী সন্তানদের অনেকের ঠাঁই হলেও যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় দলের দুর্দিনে সামনের সারিতে থাকা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস থেকে শুরু করে সাবেক সংসদ সদস্য সৈয়দ আসিফা শরাফী পাপিয়াদের মতো মামলায় জর্জরিত নারী নেত্রীরা। অথচ যেই আওয়ামী লীগের অত্যাচারে বাড়িঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়ে দিনের পর দিন বিএনপি নেতাকর্মীরা আদালতের বারান্দায় কাটিয়েছেন, সেই আওয়ামী লীগ সরকারের সময়ে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট মাধবী মার্মা এবং গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত সুবর্ণা ঠাকুরের বিএনপির টিকিট নিয়ে এবার সংসদে যাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে আবার সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৯, এনসিপির ২ জন সহ মোট ১৩ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের কোনো নেতার কোটায় কারো মনোনয়ন চূড়ান্ত করেননি। অতীতে সংরক্ষিত নারী আসনে পারিবারিক পরিচয়ে মনোনয়ন দেওয়ার নজির থাকলেও এবার কি সেই ধারা থেকে বের হয়ে আসা গেল? সর্বোপরি সরকার না বিরোধী দল, কাদের মনোনয়ন কতটা স্বচ্ছ হলো? এছাড়া নারীর অগ্রযাত্রায় সংরক্ষিত আসন না সরাসরি নির্বাচন, এই মুহূর্তে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এসব নিয়ে আলোচনায় আজ রাজকম স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, আছেন জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং আছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সংরক্ষিত নারী আসন নিয়ে আসলে দীর্ঘদিনের একটা আলোচনা আছে, যতখানি আলোচনা আছে হয়তো তার চাইতে খানিকটা বেশি সমালোচনাও আছে। এই সংরক্ষিত নারী আসনগুলোতে যাদেরকে আসলে মনোনয়ন দেওয়া হয় তারা একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা দেখেছি নানানভাবে তারা আসলে কোনো না কোনোভাবে সেই রাজনৈতিক দলটির পারিবারিকভাবে কোনো না কোনোভাবে পরিচিত বা তাদেরকেই মূলত দেওয়া হচ্ছে। এবারেও আমরা সেই একই ধারা দেখেছি, যদিও একটু কম দেখেছি। আবার অনেকটা দেখলাম যে বিএনপির ক্ষেত্রে যদি আমরা তাকাই, যারা দীর্ঘদিন আসলে নানানভাবে নির্যাতিত হয়েছেন সেরকম হেভিওয়েট নেতাকর্মীরাও বাদ পড়েছেন। কি মনে হচ্ছে এবারের আসলে মনোনয়নটা কেমন হলো? না, এটা তো বিএনপির আভ্যন্তরীণ বিষয়, আমরা এখানে কেন বলবো। আর দ্বিতীয় হচ্ছে যে এটা একটা সুযোগ সরকারের জন্য, কারণ সরকার চালাতে যে মেরিটোক্রেসি লাগে, ইলেকটেড প্রসেসে অনেক সময় সেই মেরিটোক্রেসি পাওয়া যায় না। যেমন সরকার চালাতে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগে, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট কোনো এমপি নাও হতে পারেন সিনিয়র, তখন আপনি মহিলা এমপির থেকে সেখানে নিতে পারেন। সরকার চালাতে ডাক্তার লাগে, সরকার চালাতে লয়ার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, পুষ্টিবিদ লাগে। তো এই ধরনের লোকগুলোকে আপনি মহিলা এমপির মাধ্যমে একটা মেরিটোক্রেসি এলিমেন্ট আনতে পারেন। তো সেটা কখনোই পুরোপুরি ফলো করা হয়নি। পাশাপাশি আমি মনে করি মহিলা এমপির পদ আরও 50 জন বাড়ানো উচিত, কারণ আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু সংসদে কখনোই আমরা ইলেকটেড নারী 10%-এর বেশি কখনো হয় না, রিজার্ভ সহ 20% হয়। তাহলে এখনও কিন্তু এটা রেশিওটা হচ্ছে 70-30, 80-20, এই রেশিওটা বাড়াতে হবে। তো এটা কিন্তু 72 সালে প্রথমে ছিল 10টি আসন, পরে করা হয়েছে 30টি আসন, পরে করা হয়েছে 50টি আসন করার মুখ্য এবং প্রতিটি টেম্পোরারি মেজার। এই রিজার্ভ মহিলা এমপির প্রভিশনটা টেম্পোরারি, 10 বছর পর রিনিউ হয়। তো ধারণা করা হয়েছিল প্রতি 10 বছর পর পর নারী রাজনীতিবিদের সংখ্যা সংসদে বাড়বে, রিজার্ভ সংখ্যা অটোমেটিক কমে যাবে। হয়েছে উল্টো, রিজার্ভ সংখ্যাটা বাড়ানো হয়েছে। তো এইটার জন্য অবশ্যই আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের আভ্যন্তরীণভাবে নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এবং এই মহিলা এমপি একটা অ্যাডহক সলিউশন, এই রিজার্ভ এমপি, এটা দিয়ে আমি মনে করি দীর্ঘমেয়াদী সমাধান হবে না। আবার যদি আমরা পারিবারিক পরিচয়ে মনোনয়ন দেওয়ার যে নজিরের কথা বলছিলাম সেই দিকে তাকাই, সেটি আপনি কেমন দেখেছেন? শুধু তো বিএনপি নয়, 11 দলীয় ঐক্যেরও আজকে সেই মনোনয়নটি আমরা চূড়ান্ত হতে দেখেছি। তাদের দিকেও যদি তাকাই, সেই মনোনয়নকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, দেখলাম পারিবারিক অনেকে বাদও গেছে, জামাতের আমিরের স্ত্রী বাদ গেছে, জামাতের নায়েবে আমিরের স্ত্রী বাদ গেছে, আবার ডাকসুর ছাত্রদল নেত্রী মনসুরা একদম তরুণ, আমার মনে হয় তার ফ্যামিলিতে বিএনপিকেও আছে কিনা আমি জানি না, তিনি কিন্তু নিজের যোগ্যতাতেই চলে আসছেন একদম তরুণী নেত্রী হিসাবে। তো এটা মিক্সড আছে, আমি মনে করি এটা মিক্সড, এবং মিক্সড হওয়াটাই ভালো। তবে পাপিয়া আপার মতো মহিলা না হয় আমি একটু অবাক হয়েছি, কারণ তার অনেক অবদান আছে, আবার উনি অনেক ভোকাল, তো ওনার হাজব্যান্ডও খুব ভোকাল ছিলেন। তো এরকম কয়েকজন না হয় আমি অবাক হয়েছি, বাট এটা বিএনপির আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমার মন্তব্য করার কিছু নাই। মুখ্য হচ্ছে যে এই এমপিদেরকে কাজ করার ফ্রিডম দেয়া, এম্পাওয়ারমেন্ট দেয়া, সংসদে কথা বলার ফ্রিডম দেয়া, আর্টিকেল 70 দিয়ে তাদেরকে বেঁধে না ফেলা। আর্টিকেল 70 হবে ভোটিংয়ের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে এনারা যেন ফ্রিলি কথা বলেন। পাশাপাশি সংসদের অসংখ্য ককাস আছে, ফোরাম আছে, হাউসের বাইরের যে ফোরামগুলো আছে এগুলোতে এনাদেরকে এঙ্গেজ করা, এবং এনজিওদের উচিত এনাদের সাথে এঙ্গেজ হয়ে কাজ করা,
এমপিরা যদি এডুকেটেড হয়, এম্পাওয়ার্ড হয়, তাহলে দেশ ভালো হবে। রাজনীতিবিদ এডুকেটেড এম্পাওয়ার্ড না হলে আমলা দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পৃথিবীর কোনো দেশ উন্নত হতে পারেনি। কিন্তু যে এম্পাওয়ার্ড হওয়ার কথা আপনি বলছেন, সেখানে যদি আমরা এই মুহূর্তে সংসদে যারা বিরোধী রাজনৈতিক দল আছে তাদের দিকে তাকাই, তারা আসলে আমরা দেখলাম যে জাতীয় নির্বাচনে একজন মহিলাকেও মনোনয়ন দেন নাই। এখন যেহেতু আমরা সংরক্ষিত আসনের দিকে তাকাই, এখন তারা মনোনয়ন দিয়েছেন এবং তারা আসলে বারবার এটিও বলছেন যে তারা কোনোভাবেই নারীকে তাদের যেই রাজনৈতিক দল সেটার নেতৃত্বেও দেখার সুযোগ নাই। সবকিছু মিলিয়ে আসলে এইখানেও আপনি খানিকটা সাংঘর্ষিক বলে মনে করেন কিনা নারীদেরকে এম্পাওয়ার করার এটা ক্ষেত্রে? সাংঘর্ষিক বলবো না কেন, কারণ তাদের নারী কর্মীরা তো এটাতে কোনো প্রতিবাদ করছে না। তাদের নারী কর্মীরা নিজেরাই বলছে যে আমরা সরাসরি ভোটে আগ্রহী না, আমরা এটা মেনে নিয়েছি, আমরা এটা মেনেই জামাত ইসলামী করছি। যেমন আমি মানবো না, আমার দলের নারীরা মানবে না, কিন্তু ওনার দলের নারীরা এটা মেনে নিয়েছে। সো এটা অত্যন্ত আভ্যন্তরীণ বিষয়। আমি মনে করি যুগের সাথে সাথে পয়লা বৈশাখ বা আপনার স্মৃতিসৌধে যেমন সেলুট জামাত দিচ্ছে, যুগের সাথে সাথে জামাতকে মহিলা এমপির সরাসরি ভোটের ক্ষেত্রেও ওপেন হতে হবে। এবং আমার বিশ্বাস এই বিষয়ে পক্ষে বিপক্ষে সব ধরনেরই ইসলামিক শরিয়ার যুক্তি আছে। তো সেটা জামাতকেও এক্সপ্লোর করতে হবে, কারণ এটা যুগের দাবি। একটা লাইন শেষ করে দিচ্ছি, সরি, এক লাইন শেষ। যখন প্রথম ভোট আসলো পৃথিবীতে, তখন কিন্তু নারীরা ভোট দিতে পারতো না। নারীর ভোট আসছে তারও 200-300 বছর পরে। 1910 সালে প্রথম নারীরা ভোট দেয়, অথচ ফার্স্ট ভোট হচ্ছে তারও 200 বছর আগে। সেটা সময় লাগে, যুগের সাথে সাথে পরিবর্তন হয়। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, নারীদেরকে আসলে নির্বাচনে মনোনয়ন দেওয়া নিয়ে কিংবা আসলে বিগত নির্বাচনের প্রচারণার দিকে যদি আমরা তাকাই, জামায়াত ইসলামের বেশ কিছু বক্তব্য নিয়ে যথেষ্ট সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারীদেরকে নেতৃত্ব স্থানে নিয়ে আসার যে বিষয়টি ছিল, সেখানে নানানভাবে আসলে বক্তব্য ছিল, এমনকি জামায়াতের আমিরের বক্তব্য নিয়েও অনেক সমালোচনা আছে। এবারে আসলে নারীদেরকে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে কিংবা জামায়াতের পক্ষ থেকে যেই পদ্ধতিতে মনোনয়ন দেওয়া হয়, সেই পদ্ধতিটি নিয়েও আলোচনা আছে। মানে নারীদেরকে আসলে ঠিক জামায়াত যাদেরকে বাছাই করে সরাসরি তাদেরকেই মনোনয়নটা দেওয়া হয়। এই পদ্ধতিটার মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা জামায়াতের? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সহ আলোচক দুইজনকেই আমি ধন্যবাদ জানাই। দেখেন, আপনি যে প্রশ্ন করেছেন, জামাত প্রতিটা ক্ষেত্রে তার দলীয় কিছু স্ট্যান্ড এবং স্ট্র্যাটেজি আছে, সেগুলো মেনটেন করেই মানে জামাত মনোনয়ন দেয়। জামাত কিন্তু পত্র পত্রিকায় ওপেনলি কারোর কাছে দরখাস্ত আহ্বান করে না যে আপনি কি করেন। জামাত আভ্যন্তরীণভাবে তার নারী সংগঠন এবং পুরুষ সংগঠন যারা আছে তাদের কাছে কি করে, মানে একটা প্যানেল চাই যে ঠিক আছে আপনার এলাকা থেকে আপনারা দেন। তো ওই প্যানেলের ভিতর থেকেই বাছাই হয়। সেখানে কিন্তু সবারই একটা ভোটিং এবং মতামত দেওয়া হয়, দিয়ে এটা আমরা কেন্দ্রে পাঠাই। সেখান থেকে যোগ্যতা, আদার্স কোয়ালিটি দেখে এখানে একটা ফাইনাল করা হয়। যে সেগুলো আমরা অন্যদের মতন মানে ফর্ম বিক্রি, জামানত এই টাইপের। আপনি যেটি বলছেন যে তৃণমূল থেকে সরাসরি আসলে কারা মনোনীত হবেন তাদেরকে নির্বাচিত করা হয় বা তাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য নির্বাচিত করা হয়, কিন্তু আবার এখানে একটা মানে বিরোধী মতামত আছে যে অনেকেই মনে করেন যে আসলে তৃণমূল থেকে এটা নির্বাচিত করা হয় না, সরাসরি উপর মহল থেকে যারা না, এটা মোটেই ঠিক না। আমি নিজেও তো মানে এর সাথে ইনভলভ। আমাদের মিটিংয়ে তো তালিকা তৈরি হয়েছে, এক একটা অঞ্চল থেকে তালিকা তৈরি হয়, পাঠানো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যারা এই পর্যন্ত মনোনয়ন মানে যাদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে, এর বাইরে একজনও কি বলেছেন যে আমাকে দেয়া হয় নাই কেন? সেই সুযোগটা কি আছে নারীদের? সেই বক্তব্য অবশ্যই সুযোগ আছে না, আপনি গণতান্ত্রিকভাবে মত প্রকাশ করতে পারেন, কিন্তু বোঝা যাচ্ছে কি যে আমরা যোগ্যদেরকেই দিয়েছি, নাম্বার ওয়ান। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি, একটু আপনাকে বলতে চাই, দেখেন বিএনপি যে কয়েকজনকে মনোনয়ন দিয়েছে, আমি বিএনপিকে সাধুবাদ জানাই, কিন্তু এখানে কয়েকটা ভুল মনোনয়ন হোক আর জাতির সাথে প্রহসন হয়েছে কিনা আমি জানি না। যেরকম গোপালগঞ্জের কাশিয়ানী থানার আওয়ামী লীগের সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদিকা ছিলেন, তিনি বলেছেন 52 বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি। তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। এই যে সুবর্ণা, উনাকে কি করা হয়েছে, মতুয়া সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসাবে এখানে কিন্তু তাকে এখানে মনোনয়ন দেওয়া আছে। এবং যে একটা গুঞ্জন ছিল, এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার যে সৈয়দা নাখলু আক্তারের যে সাবেক আওয়ামী লীগের উপজেলা সভাপতি এবং জেলা পরিষদের কি ছিল, তিনি মেম্বার ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, তার মেয়ে সেখানে নাদিয়া পাঠান পাপন, তাকেও মনোনয়ন দেওয়া আছে। তাহলে তারপরে আমরা দেখলাম যে সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী অবশ্য অন্য কোটায় পেয়েছেন কিনা জানি না। তবে আপনি যেটা বলেছেন এখানে যে মহিলা দলের যিনি দায়িত্বে আছেন,
তিনি কিন্তু পান নাই, হয়তো বা তার স্বামী এমপি নির্বাচিত হয়েছেন বলে, কিন্তু যোগ্যতা মানুষকে এই জায়গায় যদি থাকে তাহলে সেটা দেওয়া উচিত। এরপরে আমি যেটা বলতে চাই, দেখেন আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার স্ত্রী কিন্তু আগে এমপি ছিলেন সিলেট অঞ্চল থেকে, কিন্তু আমরা একটা প্রিন্সিপাল ঠিক করে নিয়ে এটা করেছি, যার কারণে আমরা কিন্তু সেখানে দেই না। আমরা দেওয়ার ক্ষেত্রে দেখেন জুলাইয়ের যে শহীদ, সেই শহীদ পরিবারের থেকে একজন নারীকে আমরা, শহীদের মাকে, একজন শিশু শহীদ তাহলে সেক্ষেত্রে জাবির ইব্রাহিমের মা, জাতীয় নির্বাচনের সময় কাউকে কেন মনোনয়ন না এটা আমি বলছি যে জাবির ইব্রাহিমের মাকে জামাত ইসলামী জুলাইয়ের যারা রক্ত দিয়ে, যাদের রক্তের কারণে আমরা আজকে এখানে এই সংসদে আসতে পেরেছি, জাতি একটা স্বাধীনতা পেয়েছে, তাদেরকে রিপ্রেজেন্ট করতে পেরেছে। আর আপনি যেটা বলছেন যে আগামী দিনগুলোতে আমাদের যে জুলাই সনদ যদি বিএনপি বারবার বলছে অক্ষরে অক্ষরে পালন করবে এবং সেগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে সেখানে একটা প্রভিশন কিন্তু তৈরি করা আছে যে জুলাই সনদের সাথে জাতীয় নির্বাচনে নারী নেতৃত্বের মনোনয়ন দেওয়ার সম্পর্ক আছে। হ্যাঁ আছে, সেখানে কিন্তু একটা ক্লজ আছে যে আগামী নির্বাচনগুলোতে প্রত্যেকটা দল মিনিমাম 5% নারীদেরকে সরাসরি ইলেকশন করতে দিতে হবে। তো এটা আমরা সাইন করেছি, তার মানে হচ্ছে আমরা এগ্রিড, এবং আমরা এটা বাস্তবায়ন হলে আমরাও কি দিব, সরাসরি নিব। এবং ইতিপূর্বে এবার তো আমাদের প্রয়োজন হয় নাই, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এগুলোতে আমরা কিন্তু কি দিয়েছি, ইতিপূর্বে কিন্তু নির্বাচিত আমাদের নারী নেতৃত্ব রয়েছে। আমাদের দলে প্রায় 43% মতন নারী কমিটি রয়েছে। আসবো আপনার কাছে। আমি সাদাত হোসেন সেলিম আপনার কাছে আসি। বিএনপি আসলে এবারে যে নারী আসনে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে, সেটি নিয়ে আসলে কেমন হয়েছে বলে আপনি মনে করছেন? এবং যেটি আমরা শুরুতেই বলছিলাম যে বেশ কয়েকজন হেভিওয়েট নারী নেত্রী যারা আসলে খুব খারাপ সময়ে দলের হাল ধরে রেখেছিলেন এবং তাদেরকে দেখা গেছে যে মনোনয়ন দেওয়া হয় নাই। আবার দীর্ঘদিনের আসলে একটা আলোচনা আছে যে এই সংরক্ষিত আসনে পারিবারিক পরিচয়ে মনোনয়ন দেওয়ার একটা নজির থাকে, সেটি থেকে পুরোপুরিও আসলে বের হয়ে আসার সুযোগ দেখায় নাই এবারে বিএনপি। কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপির নারী নেতৃত্ব নিয়ে বা নারী সংসদ সদস্য হিসাবে যাদেরকে মনোনয়ন দিয়েছেন সেই ব্যাপারে কথা বলার জন্য আমি আসলে খুবই নবীন, বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের কেউ নয়। তবুও আমি মনে করি যে 35টি আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন, সেটা অত্যন্ত চমৎকার, খুবই ভালো। মানে এতটা ভালো আশা করিনি, যেটা ততটা ভালো হয়েছে। দু একটা ত্রুটি বিচ্ছুটি থাকতেই পারে। যেমন আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আপনার 1200 ফর্ম বিক্রি করা, 900 ফর্ম জমা নেওয়া, এটা না করলেও পারতেন। যারা আন্দোলনে, সংগ্রামে, তারপরে দলের সুদিনে দুর্দিনে যারা ছিলেন, তাদের একটা শর্ট তালিকা করে তাদের মধ্যে আলোচনা করে ব্যাপারটা সমাধান করতে পারতেন। তো যেটা করেছেন সেটা সন্তোষজনক, কারণ অসংখ্য আপনার ছাত্রনেত্রী, যারা পুরনো ছাত্রনেত্রী, যারা পুরনো সংসদ, যারা নতুন ছাত্রনেত্রী, যারা আন্দোলন সংগ্রামের একেবারে সান্মস্বরূপী ছিল, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে ভালো হতো যদি আমরা আন্দোলন সংগ্রামের রাজপথের কিছু পরিচিত মুখকে আমরা দেখিনি, তাদেরকে দেখলে সেটা আরও ভালো হতো। তো পারিবারিক পরিচয় চাইতে দলগত অবস্থার নিজের যোগ্যতাটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একদম পারিবারিক পরিচয়ের মধ্যে তাকে সীমাবদ্ধ করে রাখলে অনেকের প্রতি অবিচার করা হবে। যেমন আপনার নিপুণ রায় চৌধুরী আন্দোলন সংগ্রামে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছে, যদিও তার পিতা এবং তার শ্বশুর দুজনেই বিএনপি নেতা। তাকেই মনোনয়ন দেওয়ার মধ্যে দিয়ে একই পরিবারের 3 জনকে এই মনোনয়ন দেওয়ার নজির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। না, একই পরিবারের 3 জন, এটার মধ্যে নজির বলতে নিপুণ রায় চৌধুরী তো এটা তার প্রাপ্য, এটা। তারপর শিরিন সুলতানা, এটা প্রাপ্য। আবার 2-4 জন বাদ পড়ে গেছেন, যেমন আফরোজা আব্বাস, তিনি আসলে তার স্বামী অসুস্থ, তিনি খুবই ব্যস্ত, তিনি মনোনয়ন চান নাই। ভবিষ্যতে দল বিভিন্ন ক্ষেত্রে মূল্যায়ন করতে পারে, দল কাজে লাগাতে পারে। সার্বিকভাবে আমরা বলতে পারি যে মনোনয়ন যাই হয়েছে ভালো হয়েছে, এবং 2-1টি ব্যতিক্রম ছাড়া, যেমন মতুয়া সম্প্রদায়ের একজনকে নেওয়া হয়েছে, সেটা হয়তো বহুবিধ রাজনৈতিক কারণ থাকতে পারে, দল সেটা ভালো বুঝবেন। এছাড়া আমি আর তেমন কোনো মানে কিন্তু এই যে আপনি বলছেন সেটা নানান রকম কারণ থাকতে পারে, কিন্তু ডক্টর আব্দুল মান্নান যে অভিযোগটি করেছেন যে এই দুটো মনোনয়ন দিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের 2 জন নেত্রীকে মনোনয়ন দেওয়ার মধ্যে দিয়ে বিএনপিরা জাতির সাথে এক ধরনের প্রহসন করলো, আসলে কি প্রহসন করলো? না, এটা এই মুহূর্তে প্রহসন বলার মতো তো জাতির সাথে প্রহসনের কোনো বিষয় না। এটা আমি তো বললাম যে মতুয়া সম্প্রদায়ের একজনকে দিয়েছেন, তিনি যে আওয়ামী লীগ খুব হেভিওয়েট নেত্রী, তারপরে তিনি যে খুব বেশি আপনার সম্মুখসারী নেত্রী, অথবা তিনি জুলাই মাসে আপনার নিজে অস্ত্র হাতে মানুষ খুন করেছে, এই ধরনের কোনো তো নজির নেই। বরঞ্চ জামাতে ইসলাম যে নাম মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে একটা কোটাভিত্তিক একটা মনোনয়ন এসেছে, যেটা হলো যে শফিউল আলম প্রধান সাহেবের
মেয়ে তাসনিয়া প্রধানকে গত 2 বছরে তো কোনো মানে মিটিং মিছিলে কোথাও দেখা যায়নি, মোটেই দেখা যায়নি। শুধুমাত্র তাসনিয়া প্রধানের যে রাজনৈতিক দলটি সেটি কিছুদিন আগেও আমাদের 12 দলীয় জোটের মধ্যে ছিল, বিএনপির সাথে ছিল। বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে তারা বিএনপি থেকে সরে গেছে, জামাতে ইসলামের সাথে জোট বেঁধেছে এবং সেখানে তারা একটা মনোনয়ন বাগিয়ে নিতে পেরেছে। এটা আমি আপনাকে বলি, ঐক্যমত্য কমিশনে আমরা অনেকেই চেয়েছিলাম নারীর সংখ্যা বৃদ্ধি করার জন্য মনোনয়নের ক্ষেত্রে। আমরা 150কে 100তে উন্নীত করার জন্য চেষ্টা করেছি, কিন্তু কমপক্ষে 10 থেকে 15 দিন আলোচনা হয়েছে। এই আলোচনার মধ্যে ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সামান্যতম আগ্রহ ছিল না। এখন কি পদ্ধতিতে এই 100 জন মানে আমরা কি 50 জন মনোনয়ন যারা হচ্ছে তাদের সংখ্যা 100 বৃদ্ধি করব নাকি 100 জন সরাসরি নির্বাচন করবে, এইসব ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত ছিল। আব্দুল মান্নান সেই অভিযোগটাও বিএনপির দিকেই দিলেন, বললেন যে আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন করতেন তাহলে হয়তো এর পরবর্তী সময় থেকে জামায়াত ইসলামী মানে জুলাই সনদ বাস্তবায়ন বলতে মানে জুলাই সনদটাকে একদম একটা মুখরোচক এবং একটা ব্যবসায়িক একটা ইয়ের মতো মানে এন্টারপ্রেনার বা এন্টারপ্রাইজের মতো পরিণত করছেন আপনারা সবাই মিলে জুলাই সনদে। এখানে জুলাই সনদের ব্যাপারে নারী নেতৃত্ব প্রশ্নে যে কিভাবে নির্বাচন করবে, তার মানে 100 যদি নির্বাচন করে তাহলে 3টি নির্বাচনী এলাকায় একজন মহিলার পক্ষে নির্বাচন করা সম্ভব কিনা, এতটা ভোটারের কাছে যাওয়া সম্ভব কিনা, আর্থিকভাবে একটা নারী এতটা শক্তিশালী কিনা, এগুলো নিয়ে চুলছড়া আলোচনা হয়েছে। আলোচনার পরে বিএনপি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ঠিক আছে, এবার আমরা বিদ্যমান 50টি আসনকে মনোনয়ন রেখে আমরা এই নির্বাচন থেকে 5% করে আমরা সরাসরি মনোনয়ন দেব, তাহলে 5%-এ 15 জন, 3টা নির্বাচনে আরও 50 জন আমরা সরাসরি নির্বাচনের মধ্যে করতে পারবো, তাতে করে 100 জনের কাছাকাছি হবে। কিন্তু জামাত তো জুলাই সনদের প্রথমেই তারা এটার সাথে আপনার কি বলবো প্রতারণা করেছে অথবা অঙ্গীকার ভঙ্গ করেছে। তারা এবার একজনকেও মনোনয়ন দেননি এবং তারা তো প্রকাশ্যে বলে তারা নারী নেতৃত্বের বিরুদ্ধে, তারা আপনার নারী নেতৃত্ব তাদের মধ্যে আপনার কোনো অবস্থায় তাদের আমির হওয়ার উপযুক্ত না। এখন আমরা একটা জিনিস দেখব যে কয়জন জামাতে ইসলামের এমপি হয়েছেন মহিলারা, তারা কি 5 ঘন্টা সংসদ করেন নাকি মানে 10-12 ঘন্টা আমাদের মতো সংসদ করেন, সেটাও আমরা দেখতে পারি। কারণ ওনারা তো 5 ঘন্টার বেশি কাউকে কাজ করতে দেওয়ার কর্মঘন্টা করতে। আমি একটা বিরতিতে যেতে চাই। আমরা যখন আসলে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি, নারী নেতৃত্বকে আরো বেশি আসলে শক্তিশালী করার কথা বলছি, সেই সময় রাজনৈতিক দলগুলো আসলে নারীর জন্য কতখানি এগিয়ে আসছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যেই সময়টাতে দাঁড়িয়ে আমরা নারীদের ক্ষমতায়নের কথা বলছি, ঠিক একই সময়ে যখন রাজনৈতিক দলগুলো আলোচনা করে তখন আসলে তারা সত্যিকার অর্থেই নারী নেতাদেরকে কতখানি ক্ষমতার কাছাকাছি যাবার সুযোগ দিচ্ছে, সেটিও একটা প্রশ্ন থেকে যায়। এটা একটা অনেক বড় পলিটিক্যাল স্পেকট্রাম। আমাদের সংবিধান বলছে যে নারীরা ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে থাকবে, আবার নারী হিসেবেও তারা কিন্তু প্রায়োরিটি পাবে। সংবিধানে কিন্তু পজিটিভ ডিসকাশনের কথা বলা হয়েছে, সেখানে নারী অটোমেটিক চলে আসে। তো সেইটা সংসদে আমরা দেখতে পারিনি। এবং আইপিওর গাইডলাইন অনুযায়ী 2035 সালের মধ্যে আমাদের 50% ইউথ হতে হবে। আইপিওর গাইডলাইন অনুযায়ী 45-এর নিচের এমপিরা হচ্ছে ইউথ, সেটা আমাদের এর ধারে কাছেও আমরা নাই, আর নারীও নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই পলিটিক্যাল পার্টিদের একটা সমস্যা হচ্ছে, যখন ভোট আসে তখন উইনেবিলিটির বাইরে তারা আর কিছু চিন্তা করতে পারে না। ন্যাচারালি তাকে সরকার গঠন করতে হবে, জিততে হবে। তখন ওই দৌড়ে নারীরা অনেকভাবে পিছিয়ে যায় কয়েকটা কারণে। নারী তার শ্বশুর ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, বাবার ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, পার্টি থেকে সাপোর্ট পায় না, অনেকগুলো অবস্ট্যাকল নিয়ে তাকে আগাতে হয়। তো এইটার জন্য আমি মনে করি একটা টাইম ফ্রেম করতে হবে। নির্বাচন কমিশনকে খুব স্ট্রিক্ট হতে হবে, যে নমিনেশনে 1/3 নারীকে দিতে হবে, পার্টির সেন্ট্রাল কমিটিতে নারীদের রাখতে হবে। আমরা নিজেরাও জাতীয় পার্টিতে এবার প্রায় 4 জন বা 5 জন নারীকে দিয়েছিলাম, আমরা বেশ পার্সেন্টেজ ওয়াইজ ভালোই ছিলাম। তো সামনে আমরা জাতীয় পার্টিও নারীদেরকে বেশি করে নমিনেশন দেব এবং কেন্দ্রীয় পদে উচ্চ পদে আসন করব, এটি চেয়ারম্যানের নির্দেশ এসেছে। তো আমি মনে করি সংগ্রামে আন্দোলনে কিন্তু নারীরা অনেক বেশি ভূমিকা রাখে। মিছিলের সম্মুখভাগে তারা থাকে, লাঠিচার্জ তারা খায়, অপদস্থ তারা হয়। আমি অস্বীকার করব না, মূল্যায়নের ক্ষেত্রে আমরা তাদেরকে সমান মূল্যায়নটা করি না। এটাও আমাদের একটা পুরুষতান্ত্রিক মানসিকতা আছে। যদিও একসময় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী দুজনই নারী ছিলেন অনেক দিন, এবং আমি এরশাদ স্যার যখন বিরোধী দলের নেতা হলেন আমি বললাম যে 28 বছর পরে বাংলাদেশে প্রথম বিরোধী দলের নেতা পুরুষ হয়েছেন। আর এবার অলমোস্ট প্রায় 30 বছর পরে বা 35 বছর পরে দুজনই পুরুষ। তো কিন্তু ওই সময় কিন্তু নারীর ক্ষমতায়ন হয়নি।
জি, আবার এখন যদি আমি তাকাই জামায়াত ইসলামী যেটি বলছে তাদের নারী নেতারা আসলে কখনো শীর্ষস্থানীয় নারী নেতৃত্বের জায়গাটিতে আসতে পারবে না, সেটাই বা কেন? কিংবা নির্বাচনী প্রচারণার সময় আসলে জামায়াতের পক্ষ থেকে যেই ধরনের বক্তব্য এসছে সেগুলো নিয়ে যথেষ্ট সমালোচনা ছিল। কোনো একজন নারীকেও তারা জাতীয় নির্বাচনে মনোনয়ন দেন নাই, কিংবা নারীদের আসলে যেই শারীরিকভাবে যে সক্ষমতার কথা সেটি নিয়ে নানানভাবে তারা আলোচিত ছিলেন। কিছু লুজটক জামাত ইসলামীর পক্ষ থেকে হয়েছে, আমি মনে করি সেগুলো তারা দলগতভাবে বলেছে এমনটা না। তবে আমি মনে করি দেখুন সৌদি আরবে জামায়াতের আমির বলেছেন, যে আমির বলেছেন, আমি মাত্র সৌদি আরব থেকে ট্রানজিটে আসলাম, 50% এয়ারপোর্টের স্টাফ নারী, যদিও তারা পর্দা করছেন। 50% ইমিগ্রেশন অফিসার সৌদি আরবে নারী, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা আমরা 5 বছর আগে কল্পনা করতে পারতাম না। তো অবশ্যই জামাতকে যুগের সাথে এটা চেঞ্জ, যদি জামাত একটা রাজনৈতিক দল হয়ে থাকে, যদি একটা অর্থোডক্স ফান্ডামেন্টালিস্ট দল হয়, তাহলে তাকে অর্থোডক্স ভিউটাই ফলো করতে হবে। সব জায়গায় ব্যাখ্যার সুযোগ আছে, কোরআনের হার্ডলাইন কিছু ফিলোসফি ছাড়া বাকিগুলো ব্যাখ্যার সুযোগ আছে। তো সেক্ষেত্রে অবশ্যই জামাতকে চেঞ্জ হতে হবে আমি মনে করি, যদি জামাত এক্সপ্যান্ড হতে চায়। আর যদি জামাত হ্যাপি উইথ দ্য স্ট্যাটাস কিউ, তাহলে জামাত এরকমই থাকতে পারে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, যে দুটো প্রশ্ন শাহাদাত হোসেন সেলিম করলেন, যে আপনারা জাতীয় নির্বাচনের সময় বলেছিলেন যে আপনারা কর্মঘণ্টা কমিয়ে নিয়ে আসবেন, নারীদের 5 ঘন্টা করে দেবেন, এবং মানে এই যে আসলে কথাগুলো আপনারা বলেছিলেন, কিংবা নারীদের আসলে নেতৃত্ব স্থানীয় জায়গায় যাওয়া নিয়ে যে বক্তব্যটি আছে জামায়াত ইসলামের পক্ষ থেকে, কিংবা নারীদের শারীরিক সক্ষমতা নিয়েও যে বক্তব্যটি এসছে জামায়াতের তরফ থেকে, সেগুলো এখন আপনাদের যারা মনোনীত প্রার্থী আছেন তারা কি আসলে সংসদে 5 ঘন্টা অফিস করবেন? না, দেখেন আমি আপনাকে বলি যে নারীর প্রতি তো আপনাকে সুবিচার করতে হবে, আপনাকে আদল করতে হবে, ইনসাফ করতে হবে। যে নারী আমার মতো করে মানে একইভাবে কর্মঘণ্টা ব্যয় করে অফিস আদালত সব কিছু করছে, চাকরি করছে, অন্য অন্য কাজ করছে, সেই নারী কিন্তু ফ্যামিলিতে এসে ফ্যামিলি মেনটেন করছে, বাচ্চা মেনটেন করছে, সমস্ত বাচ্চা মেনটেন করা নারীর একার তো কাজ নয়, না, সবাই একার মিলে কাজ না। করা যায়। কিন্তু আজকে আপনি বলেন যে আমরা কত পার্সেন্ট পুরুষ এই ক্ষেত্রে আমাদের মা বোন স্ত্রীদেরকে আমরা হেল্প করি, সেই জায়গাটিতে এই আপনি কালচারটা কোনো তো কথা ডেভেলপ বলেছেন? হয় না। এই বাস্তবতা থেকে কিন্তু একটা ব্যালেন্সের কথা, ইনসাফের কথা বলছে, যে তাকে আপনি সেই 3 ঘন্টা আপনি সেখানে সময় তো তারা দেয়, তার প্রাপ্য তো এখানে ও রয়েছে, কাজে 8 ঘন্টাকে কমানো হয় নাই, তার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নাম্বার 1, আপনি যেটা বারবার বলতে চাচ্ছেন যে নেতৃত্বে আসতে পারবে না, হ্যাঁ জামাতের আমির হতে পারবে না, আর সব কিছু হতে পারবে, এটা আমরা এখনো বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা ঘটেছে, অন্য অন্য সময় যেটা ঘটেছে সাহাবা ইকরামের সময়, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা, ওনার ইন্টারন্যাশনাল বিজনেস ছিল। মা আয়েশা উনি যুদ্ধের ময়দানেও নেতৃত্ব দিয়েছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যুদ্ধের ময়দানেও গিয়েছেন। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তাহলে একজন পুরুষে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, তার জান্নাতও বলা হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। তাহলে শুধু ক্ষমতা না, মর্যাদাটাও তো লাগবে। তাহলে মর্যাদার দিক দিয়ে ইসলাম কিন্তু ওই নারীকে সবার উপরে রেখে দিয়েছে, কাজেই একটাকে ধরবেন আর একটাকে ধরবেন না, এটাকে ইসলাম ব্যালেন্স করেছে। আমরা ইসলামের আমি আপনাকে একটু শেষ করতে দেন। সেটা হচ্ছে যে একটা ব্যালেন্স ওয়েতে, আদল ইনসাফের ভিত্তিতে যেটা আছে সেটাই ইসলাম বলেছে। 2 নম্বর কথা হচ্ছে, আর আমরা সেই স্পিরিটটা ধারণ করি, এবং আমাদের ভাইও একটা কথা বলেছেন যে আমাদের এন্ড থেকে আমাদের কোনো নারী নেতৃত্বরা বলে নাই যে আমাদেরকে ওই জায়গায় দিতে হবে, এবং আমরা না দিলে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। আমরা এই স্পিরিট নিয়ে চলি, এটা আমাদের একটা আদর্শ। এই আইডিওলজি নিয়ে, এই ফিলোসফি নিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করছি, সেটা দেখেই তো আমাদের কাছে আসছে। ওনারা ন্যাশনালিজম নিয়ে করছে, কেউ ক্যাপিটালিজম নিয়ে করছে, কেউ সেকুলারিজম নিয়ে করছে, আমরা একটা আলাদা আদর্শ নিয়ে করছি। তাহলে সেটা যার যার আদর্শ তার কাছে দেখেই তো মানুষ আসতেছে, সেটা নিয়ে আমি মনে করি কন্ট্রোভার্সি কিছু নেই। আর জুলাই সনদের কথা যেটা বলছেন, 100 জন নারী সদস্য হোক, এটা আমরা সাপোর্ট করেছি এবং আমরা এটা সাইন করেছি। আগামী দিনগুলোতে 5% নারী ডাইরেক্ট নির্বাচন করতে হবে, এটাও আমরা কি করেছি, এগ্রি করেছি। কাজে এখানে আমাদের কোনো ইয়ে নেই। এবং এবার দেখেন আমাদের আরো অ্যাচিভমেন্টটা দেখেন, যে আমাদের চেয়েও যাদেরকে আরেকটু বেশি মানে রিজার্ভ বলা হয়, যে বাংলাদেশ খেলামত মসজিদ আল্লামা মামুনুল হক, তাদের দল থেকেও আমরা কিন্তু পেয়েছি একজন নারী নেত্রী, ইঞ্জিনিয়ার মাহবুবা, তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার, একজন ভালো শিক্ষিত লোক, তারাও কিন্তু চলে আসছে। তাহলে বাংলাদেশের ইসলামী দলগুলো কিন্তু ডে বাই ডে তাদের অবস্থানকে চেঞ্জ করে তারা জাতীয় রাজনীতি, বাংলাদেশের ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পার্সপেক্টিভ সাথে রেখে সমন্বয় করে, ইসলামের সাথে সমন্বয় করে তারা কিন্তু এগিয়ে আসছেন। যা নারীরা নেতৃত্ব দিচ্ছেন, শিক্ষার ক্ষেত্রে দিচ্ছেন তারা। এই যে আপনি যদি এখন দেখেন, নারী শিক্ষার ক্ষেত্রে সব
সবচেয়ে বেশি এগিয়ে, এবং বাংলাদেশের ইউনো, তারপরে হচ্ছে আপনার ডিসি, বিভিন্ন জায়গায় দেখেন নারীর অংশগ্রহণ জামায়াত কিন্তু ক্ষমতায় চোখে আসলেও পড়ার কি মতো। একই পরিবেশ পরিস্থিতি Of থাকবে course কিনা থাকবে, সেটি এবং নিয়ে একটা ভালো প্রশ্ন আরো আছে। ভালো এনভায়রনমেন্ট পাবে, আরো তখন মর্যাদা তারা পাবে, আসলে তাদের সম্মান পাবে। কর্মঘণ্টাটা কতক্ষণ থাকবে? তাদের কর্মঘণ্টা না, কতক্ষণ তাদের থাকবে? কর্মঘণ্টা তো বাংলাদেশের আইনই বলে দিচ্ছে, বাংলাদেশের আইন বলে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা একটা আইনকে চেঞ্জ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শাহাদাত তো হোসেন আমরা সেলিম। নতুন একটা আইন প্রণয়ন জুলাই করতে সনদ পারবো যদি না। বাস্তবায়ন হয়, তাহলে আরেকটা কথা আমি আমি আসবো আপনার কাছে। একটু ছোট্ট 20 সেকেন্ড, সেটা হচ্ছে যে বিএনপি অনেক ভালো দিয়েছে, কিন্তু অনেক ডেডিকেটেড। বিশেষ করে আমার এখন একটু বলতেই হয় যে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, ওনার স্ত্রীকে বঞ্চিত করাচ্ছে। উনি জাতীয়তাবাদী রাজনীতির ঢাকা শাহাদাত শহরের হোসেন একটা সেলিম, প্রতীক। জুলাই সনদ যদি বাস্তবায়ন হতো তাহলে হয়তো জামায়াত, আগামীতে যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রেও জামায়াত 5% নারী নেতাকে মনোনয়ন দেবে, মানে সেটি আসলে আপনাদের জন্য আটকে আছে? আগামী দিনে বাস্তবায়ন হয় বলতে জুলাই সনদ তো বাস্তবায়ন হবে। জুলাই সনদের পিছনে আমরা অনেক সময় ব্যয় করেছি, যদিও জুলাই সনদের উদ্দেশ্য ছিল ভিন্ন, সেটা আমি একটু পরে আর একটা বিষয় নিয়ে একটু কথা বলে তারপর আলোচনা আসছি। রাত 8টার সময় একটা লাইভ টক শো, একজন মানে ইসলামিক রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান ব্যক্তির সাথে লাইভ টক শো। 7টা বাজে উনি জিজ্ঞাসা করলেন ওই সংশ্লিষ্ট টেলিভিশনে যে আপনাদের উপস্থাপনটা কে করবেন, নারী না পুরুষ? তো ওনারা বললেন যে এটা তো আমাদের নারী উপস্থাপন করে। তাহলে তো ভাই আমার পক্ষে আসা সম্ভব না। উনি আসতে মানে অস্বীকার করেছেন এবং তাৎক্ষণিকভাবে আপনার প্রডিউসার আরেকজনকে প্লেস করেছেন আমার সাথে, উনি আসতে পারেন নাই। এই হলো যে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে দলের নাম বলা উচিত, নাহলে আমাদের দিকে সন্দেহ করবে লোকে, আমাদের এরকম এটা নাই। দৃষ্টিভঙ্গি। এবং ইসলামিক রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সবচাইতে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হবে নারী সমাজ। এই ব্যাপারে অন্তত জি, কিন্তু আমার ডক্টর আব্দুল মান্নান তো বলেছেন নারীকে আরো ক্ষমতায়ন করবেন, তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হবে। এগুলো হলো যে কথা বাদ কা বাদ, এগুলো আপনার এটা কখনোই এটা বাংলাদেশের অন্তত ইসলামিক রাজনৈতিক দলগুলো ওই চিন্তা করে না। তারা মহিলাদেরকে কৃতদাস চাইতে খুব বেশি কিছু মনে করে বলে আমার কাছে মনে হয় না, যতই বলুক আর কি। আর আপনি যে জুলাই সনদের কথা বলেছেন, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি ছিল না। জুলাই সনদের জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে জুলাই ঐক্যমত্য কমিশন নামে একটা কমিশন গঠন করা হয়েছে। আমরা 32টি রাজনৈতিক দল 38 দিন আমরা মানে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। জুলাই সনদের ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা ছিল না। একটা এজেন্ডা ছিল নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করা, ক্ষমতাকে আর স্থায়ী করা, নির্বাচনের যারা আছে তাদেরকে 5 বছর দেখতে চাই বলে প্রপাগান্ডা চালানো। সেখান থেকে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে 84টা পয়েন্ট থেকে আমরা প্রায় 68টা পয়েন্টে আমরা একমত হয়েছি। বাকি পয়েন্টগুলোতে সাথে নোট অফ ডিসেন্ট আছে, যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। যেগুলো নোট অফ ডিসেন্ট ছাড়া হয়েছে, জুলাই সনদ থেকে যদি বেরিয়ে আসি তাহলে আসলে যে অভিযোগটি ডক্টর আব্দুল মান্নান করেছেন যে আপনারা আপনাদের দলের পোড় খাওয়া যারা নেত্রী ছিলেন তাদেরকে এবারে এই মনোনয়নটা দেন নাই, সেটি নিয়ে আসলে একটা বিতর্ক তৈরি হওয়ার সুযোগ তৈরি হলো কিনা? তাহলে ওনাদের দুঃখ কি এখানে? যদি সেটা তো আমাদের নিজস্ব ব্যাপার, আমরা যদি আওয়ামী লীগকে দিয়েছে, আওয়ামী লীগ খাওয়া করে- না, নেতৃত্ব আওয়ামী লীগকে আতাত দিয়েছেন হয়েছে। কিন্তু নিজ দলের পোড় খাওয়া নেত্রীদেরকে না, দেন না, নাই। নিজ আওয়ামী দলের- লীগের সাথে আতাত হয়েছে, আমরা এটা আপনার বলছি। যদি সব ঠিকঠাক মতো চলে, বিএনপি 5 বছরের জন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন। একজন পোড়খাওয়া নেত্রীকে শুধু সংসদে নয়, যাকে আপনার টেকনোক্রেটরা মন্ত্রী করতে পারেন, কর্পোরেশনের চেয়ারম্যান করতে পারেন, রাষ্ট্রের অনেক দায়িত্ব দিতে পারবেন। এখানে 900 জনের মধ্যে 35 জন সিলেক্ট করাটা খুব একটা সহজ ব্যাপার ছিল না, এটা অনেক কঠিন সেখানে যে ব্যাপার ছিল। আওয়ামী লীগের নেতা পেয়েছেন মনোনয়ন, সেটি আসলে আওয়ামী লীগ এক ধরনের আতাতের কথা অভিযোগ করছেন ডক্টর আব্দুল মান্নান, সেটি হয়েছে কি তাহলে? দেখুন, জামাতে ইসলাম একেবারে পরস্পর বিরোধী রাজনৈতিক দলের সাথে মানে তারা জোট করেছেন। জামাতে ইসলামের মানে নীতির সাথে মানে একেবারেই মিলে না এই ধরনের রাজনৈতিক দলের সাথেও তারা কিন্তু আপনার জোট করেছেন রাজনৈতিক স্বার্থে। তো সুতরাং এখানে এই মুহূর্তে আপনার ফ্যাসিস্টের খুব সাথে বেশি কিন্তু কথা বলার কারণ নাই। আমরা আমাদের দলগতভাবে বুঝবো। আমাদের এই মনোনয়ন নিয়ে আসলে একটা লম্বা সময় ধরে নানান সমালোচনা ছিল, মনোনয়ন আসলে কতখানি স্বচ্ছ হয়, হ্যাঁ। এবারের মনোনয়ন আসলে কতখানি স্বচ্ছ হলো সরকার বা বিরোধী দলের, সেই আলোচনায় আসবো। আরেকটি বিরতি নিয়ে ফিরবো। জি25 প্রাতিবিদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাতিবিদিত রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, বারবার আসলে আমরা রাজনৈতিকভাবে নারীদের এগিয়ে যাওয়ার কথা বলছি, কিন্তু মনোনয়ন নিয়ে আসলে নানান রকম আলোচনা সমালোচনা আছে। একটা লম্বা সময় গেছে, মনোনয়ন বাণিজ্যের কথা আমাদেরকে শুনতে হয়েছে, এবারে অন্তত আমরা সেখান থেকে সেই ধারাটি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। কি মনে করছেন এবারের এই সংরক্ষিত নারী আসনের মনোনয়নের সেই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি কিনা? দেখেন, যেটা প্রকাশ্যে শোনা গেছে সেটা ফর্ম কেনা লাগছে, 50,000 টাকা জামানত লাগছে, এটা হচ্ছে প্রকাশ্য কথা। আর কিছুদিন পরে যারা বঞ্চিত হয়েছে তারা যদি
আরও কিছু প্রকাশ করে, তখন বোঝা যাবে যে কোনো বাণিজ্য হয়েছে কি না। কাজে এই মুহূর্তে যেহেতু আমার কাছে কোনো তথ্য নেই, আমি অযৌক্তিকভাবে কোনো কিছু উপস্থাপন করতে চাই না যে এটা হয়েছে এটা হয়েছে। আমি এ ব্যাপারে আমার অবস্থান খুব ক্লিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে যে নারীদেরকে সম্মান, মর্যাদা, শিক্ষা এবং নেতৃত্বর উপযোগী করে তোলার জন্য ইসলাম কিন্তু যথেষ্ট অপরচুনিটি রেখেছে। এই ব্যাপারে আমি মনে করি আমাদের অনেকের জ্ঞান না থাকার কারণে, ইসলামিক নলেজ না থাকার কারণে, কোরআন হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না জানার কারণে অনেকের অনেক কিছু ব্লাইন্ড কনসেপ্ট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা উঠে আসতে পারি না। আমরা তো দেখেছি যে মা আয়েশা আলীর সাথে কিন্তু কোনো একটা ব্যাপারে কিন্তু দ্বিমত পোষণ করেছেন এবং যুদ্ধের ময়দানে দুই পক্ষে ঘোড়ার পিঠে পর্যন্ত উঠে গিয়েছেন। তাহলে একজন নারী কিন্তু এখানে হয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রায় 800 পুরুষকে তিনি কোরআন এবং হাদিস এবং ফিকহ শিক্ষা দিয়েছেন। 800-র মতো পুরুষকে। আমি হাদিসের স্টুডেন্ট, আমি হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমার এ সম্পর্কে নলেজ আছে। তো আপনি এটাকে কিভাবে দেখবেন? এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিষয় জানার জন্য দূর দূরান্ত থেকে মহিলারা বাইরে দাঁড়িয়ে আল্লাহর মা আয়েশার কাছে জিজ্ঞেস করতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি বলতেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ, তার মানে একজন নারী এনভায়রনমেন্ট তৈরি করে নারী অবশ্যই শালীনতা, ভদ্রতা, সভ্যতা, ভব্যতা, কৃষ্টি, কালচারের ভিতরে থেকে সবকিছুই করার সুযোগ। কিন্তু ইসলাম ইমামতির জায়গা নারীকে দেয় নাই, নামাজের যেরকম ইমামতির জায়গা দেয় নাই, নেতৃত্বের হাইয়েস্ট পদটা দেয় না, আর সবগুলো দিয়েছে। জি, আপনাদের মনোনয়ন যদি স্বচ্ছ হয়ে থাকে তাহলে বিএনপিটা কেন নয়? তারাও তো একটা প্রক্রিয়ার মধ্যে। আমি বিএনপিটা অস্বচ্ছ বলছি না, কিন্তু বিএনপিতে বিতর্কিত অনেককেই দেওয়া হয়েছে এবং আতাহাতের কথা বলছি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং সেগুলোর সাথে ইনভলভমেন্ট আছে, যাদের নিজস্ব বক্তব্য আছে, পোস্ট ছিল, পদবি ছিল, তারা সেখান থেকে বের হয়ে আসতে পারে না। এই জায়গাটাকে আমরা খুব ভালোভাবে নেই এবং আমরা জুলাই শহীদদের যে ইয়ের ব্যাপারে আমরা কিন্তু সেই বলেছেন আগে স্বামীমাতার পাশাপাশি এবারের মনোনয়নে আমরা তরুণ এবং প্রবীণদের এক ধরনের সংমিশ্রণ দেখতে পেয়েছি। আপনি শুরুতে যেটি বলছিলেন যে আমরা আসলে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করছি, দুটো রাজনৈতিক দলই বা অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল এবং সরকারি দল এই যে তরুণ প্রবীণদের সংমিশ্রণে যে মনোনয়ন দিয়েছে সেটি আসলে এই ক্ষেত্রে কতখানি সহায়তা করবে? সংমিশ্রণ বলতে তরুণদের সংখ্যা কিছুটা বেড়েছে এবং তরুণদের মধ্যে যে চেতনা আছে এটা ট্রান্সমিট হবে। দেশের বিপুল ভোটার তরুণ, 90 থেকে 80% ভোটার বিলো 45, কিন্তু সংসদে 5 থেকে 10%ও তরুণ হয় না সবসময়। সেক্ষেত্রে ডেফিনেটলি আমি মনে করি আরও তরুণ বাড়াতে হবে। মহিলা এমপির ক্ষেত্রেও আমি মনে করি তুলনামূলক ইউথ এমপিদেরকে দেওয়া আরও বেশি উচিত ছিল। আমরা বেশি দিয়েছি। এখন আমাদের নারী অধিকার নিয়ে আমরা অনেক কথা বলি, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি নারী পুরুষ সমান সম্পত্তি পেতে পারে, কিন্তু ইসলাম এটা অ্যালাউ করে না। এখন বাংলাদেশ সিডও সাইন করেনি, এটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, কিন্তু নারীর যে অর্ধেক সম্পত্তির কথা বিভিন্ন জায়গায় বলা আছে ইসলামে, সেটা কি পাচ্ছে? মানে আমরা কি একবারেই বফলিপিকে যাব না ধাপে ধাপে যাব? তো যেটা এনশিওর করা আছে সেটা তো পাচ্ছে না। নারীরা যে ঘরে কাজ করে, বাচ্চা লালন পালন করে, বাড়ির দেখাশোনা, যেটাকে আনপেইড কেয়ার ওয়ার্কার বলা হয়, এইটার কোনো রিওয়ার্ড কি নারী পায়? এটা রিওয়ার্ডটি কিন্তু ইসলামে দিলে কোনো বাধা নাই। একজন হাজব্যান্ড তার শেষ বয়সে অতিরিক্ত একটা সম্পত্তি দিতে পারে, তুমি আমার সারা জীবন ঘর সংসার দেখছো, তুমি ইসলামিক আইনে যা পাবা তার সাথে একটা অতিরিক্ত পাবা। রাষ্ট্রকে রিকগনিশন দিয়েছে নারীর জিডিপিতে। এই যে নারীর রান্না করা, ঘর দেখা বা কৃষিকাজ করা, এই সব কিছু কিন্তু জিডিপিতে কোনো রিকগনিশন নাই। সো এখানে 3টা আর আছে। একটা হচ্ছে রিডিউস, কাজটা কমাতে হবে, রিকগনাইজ অ্যান্ড রিডিস্ট্রিবিউশন। মানে ওই যে হাজব্যান্ড এসে এই বউকে বলবে খাবার দাও, অথবা চাকরিজীবী নারী যারা, তারা কিন্তু একই সাথে চাকরি করে আবার বাসার রান্না করে এবং তাদের হাজব্যান্ডরা অনেক ক্ষেত্রেই মানে গৃহবধূর মতোই তাদের কাছে এক্সপেক্ট করে। এগুলো আমরা শুনেছি আইনজীবী হিসেবে। এগুলো আত্মীয়স্বজনরাও করে, সবাই করে। এগুলো সমাধান না করে এর থেকে বড় জিনিসে আগেই যাওয়ার দরকার নেই, ধাপে ধাপে যেতে হবে। তো আমি নতুন সরকারকে বলবো এই যে এই আনপেইড কেয়ার মনোনয়নটাতে কি আপনি সেই বিতর্ক থেকে খানিকটা মুক্তির আভাস পেয়েছেন? না, এটা তো মনোনয়ন থেকে একটা জিনিস করেছে, অবশ্যই আমি বলবো তৃণমূলক ত্যাগী নেত্রীদেরকেই দেওয়া হয়েছে বেশি, কারণ সবাই আমাদের অনেকেই পরিচিত, তাদেরকে আমরা দেখেছি 10 বছর ধরে তাদের পারফরমেন্স দেখেছি, তারা সরকার বিরোধী অবস্থান ছিল, বিএনপির জন্য কমিটেড ছিল, তারা অনেকেই তো আমরা একসাথে টকশো করেছি। সো তারা মূল্যায়ন পেয়েছে, কিছু ব্যতিক্রম হতেই পারে। তো আমরা মনে করি নারীর অধিকারের ক্ষেত্রে এই যে 3R এটা প্রয়োজন। সম্পত্তিতে তার যতটুকু অধিকার ওটা এনশিওর করতে হবে। বেশিরভাগ ভাইরাই গ্রামে গিয়ে মেয়েদেরকে বছরে একবার ডেকে এনে খাওয়ানোই মনে করে যথেষ্ট, সম্পত্তির অধিকার দেয় না গ্রামে। তো ওগুলো এনশিওর করতে হবে। ইসলাম যেটা বলেছে অতটুকু আমরা আগে দিই,
তারপরে নেক্সট ফেজে আমরা যেতে পারবো, এবং এটা কোনো রাষ্ট্রীয় মেকানিজমও নাই। জি। তো এটা ল মিনিস্ট্রির যেমন উচিত, অনেকটাই সদিচ্ছারও একটা সদিচ্ছা, জায়গা এবং আছে। এটা শাহাদাত একটা- হোসেন সেলিম, আপনার কাছে আসি। বিএনপিতে ছাত্র রাজনীতি থেকে এবারে সংসদে 4 জন নারী নেত্রী যাচ্ছেন, সেটাকে এক ধরনের নতুন বার্তা বলা হচ্ছে, অর্থাৎ বিএনপি আসলে একেবারে ছাত্র জীবন থেকে কিংবা তৃণমূল থেকে যারা উঠে আসছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছেন। সেই জায়গাটিতে যেমন একটা ইতিবাচক সাড়া আছে, তেমনি আসলে পরিবার কেন্দ্রিক যে কয়েকটি মনোনয়ন আছে তাদেরকে নিয়ে আবার এক ধরনের বিতর্কও আছে। কিন্তু এবারের যে নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটিতে দাঁড়িয়ে বিএনপির এই মনোনয়ন কতখানি বিতর্কের ঊর্ধ্বে? না দেখুন, বিএনপি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ত্যাগীদের মূল্যায়ন করেছে, রাজনৈতিক তৃণমূল থেকে উঠে আসা নেতাকর্মী নেতৃত্বের মূল্যায়ন করেছে, ছাত্র নেতৃত্বকে মূল্যায়ন করেছে, নবীন অনেক ছাত্র নেত্রী সেখানে আপনার জায়গা পেয়েছে, সংসদে শিক্ষিত মেয়েদেরকে মানে নারীদেরকে সেখানে প্রাধান্য দিয়েছে, সব কিছু ঠিক আছে। এখানে আপনি যে বারবার পারিবারিকভাবে বলছেন, পারিবারিকভাবে মানে আপনি কয়জন, মানে শুধুমাত্র আপনার স্বামী অথবা মানে মানে তার পিতার পরিচয়, শুধুমাত্র পরিচয়, এই ধরনের কোনো সংসদস্য হয়নি। আপনি নিপুণ রায়চৌধুরীর কথা বলতে পারেন। নিপুণ রায়চৌধুরী তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা রাজপথের একজন লড়াকু সৈনিক, লড়াকু যোদ্ধা, এবং জেল খেটেছে। শিরিন সুলতানা মহিলা দলের নেত্রী ছিলেন, রোকেয়া হলের জিএস অথবা ভিপি ছিলেন, এবং তিনি বেশ কিছুদিন মানে জেল খেটেছেন। এর বাইরে আপনার কার কথা বলবেন বলেন? এর বাইরে সরাসরি আতাত করেছেন আপনারা এবারের এই নারী মনোনয়নের মধ্য দিয়ে যে অভিযোগটি করলেন ডক্টর আব্দুল মান্নান, আওয়ামী লীগের সাথে আপনারা সরাসরি আমরা আতাত এখানে করেছেন। আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবে নিষিদ্ধ। এখন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি আমরা যদিও বলি যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নাই, আওয়ামী লীগ আপনার যারা মানে আওয়ামী লীগ করে তারা অত্যন্ত উগ্র এবং তাদের চিন্তা চেতনার মধ্যে এক ধরনের বৈকলঙ্গ আছে, এগুলো আমরা কথা বলি। কিন্তু ফরিদপুরের মতো জায়গাতে এই একজন নারী নেতৃত্বে মনোনয়ন দেওয়া হয়েছে। মতুয়া সম্প্রদায় বাংলাদেশে এবং ভারতে মতুয়া সম্প্রদায়ের খুব বেশি প্রভাব আছে, বিশেষ করে ভারতের বনগাঁও অঞ্চলের বিশাল একটা মানে এলাকাতে যারা বাংলাদেশ থেকে চলে গিয়েছেন আপনার, তাদের একটা প্রভাব আছে, তাদের আবার এই বাংলাদেশও তাদের একটা প্রভাব আছে। তো সেই প্রভাব অথবা সমীকরণটা আসলে আমি বলার মতো আমার মনে হয় সঠিক ব্যক্তি নই। সেটা আমাদের ভবিষ্যতে বলে দেবে যে এটা কেন দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে। একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। এখানে এই ভদ্র মহিলাকে মনোনয়ন দিয়েছেন, তার নাম আমি আগে শুনি নেই, এইবার শুনলাম। সেখানে যারা দলের নীতি নির্ধারক আছেন, স্ট্যান্ডিং কমিটি আছেন, তারা সেটা ভালো বলতে তারপরেও পারবেন। আমরা প্রত্যাশা রাখতে চাই রাজনৈতিক এই সমীকরণে নারীরা এগিয়ে আসুক। অসংখ্য ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম, ব্যাসি শামীম হায়দার পাটোয়ারি এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।